আমরা সবাই একদিন না একদিন কোনো না কোনো পেতনির কবলে পড়েছি। সেই রকমই একটা সত্য ঘটনা আজ তোমাদের বলবো। নৌকো করেই আমি যাচ্ছিলাম। সন্ধ্যার পর তুমুল জল ঝড়ে নৌকো পথে আটকে গেল। এক ঘাটের কাছে একটি বাঁশের খুঁটিতে নৌকোটা বাঁধা রইল পুরো 2 ঘন্টা। রাত 8টায় যেখানে পৌঁছবার কথা সেখানে পৌঁছলাম রাত 10টার পরে। সেখান থেকে পুরো 1 ক্রোশ গেলে তবেই আমার গন্তব্যস্থান। পাকা পথ কিছু নেই, ধান ক্ষেতের আলোর ওপর দিয়ে হাঁটতে হয়। রাতে সে পথ দিয়ে যেতে আমি ঠিক ভরসা পেলাম না। তার ওপর আকাশে তখনও মেঘ ছিল। ঘাটের পাশেই একটি খাবারের দোকান থেকে কিছু খেয়ে নিলাম। বললাম, আজকে রাতটা একটু থাকার কোনো ব্যবস্থা হবে? দোকানি বলল, না মশাই, পরপর এই অঞ্চলে কয়েকটা ডাকাতি হয়েছে, সেজন্য দারোগাবাবু কড়া হুকুম আছে, বাইরে কোনো লোককে যেন এখানে থাকতে না দেয়া হয়। আপনি বরং থানায় যান, ওখানে বারান্দায় শোবার অনেক জায়গা আছে। থানা? থানা কত দূর? ওই এখান থেকে হাঁটা একটু পথ। এই রাস্তায় সোজা গেলেই আপনি দেখতে পাবেন একটা আলো জ্বলছে। কিন্তু তা থানায় গেলে তো আবার অনেক কথা, অনেক কৈফত। বললাম, না না, অদ্দূর যাবো না। কাছাকাছি কোনো জায়গা নেই যেখানে একটু শুয়েই রাতটা কেটে যায়, তাহলে আর ভিজতে হয় না? ওই নদীর পাশের ঘাটে একটা চাতাল আছে, দেখুন গে, যান। আমি সেই দিকেই গেলাম। একটু গিয়েই একটা ঘাট, বাঁধানো চত্বর, দুপাশেই একটু রোয়াক, মাথার ওপর ছাদ। স্থানটি খারাপ লাগলো না। একটি রোয়াকের ওপর আমি শুয়ে পড়লাম। নতুন জায়গা, ঘুম যেন আসতে চায় না। খানিক এপাশ ওপাশও করলাম। তারপর আবার বৃষ্টি নামলো। ব্যাঙও ডাকতে শুরু করলো। একটি ব্যাঙের ডাক শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম আমি ঠিক জানি না। সহসা কোনো এক সময় কে যেন আমার নাম ধরে ডাকলো। আমার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি আকাশটা পরিষ্কার হয়ে গেছে, চাঁদ উঠেছে। চাঁদের আলো এসে পড়েছে চাতালের ওপর, কিন্তু কেউই কোথাও নেই। মনের ভুল তাহলে। নিশ্চিন্ত মনে আবার ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার যেন আমার কি নাম ধরে ডাকলো। চোখ চাইলাম। এবার চোখে পড়ল চাতালটার বাইরে থামের পাশে কে যেন দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তার সাদা কাপড়ের খানিকটা আমি দেখতে পেলাম। একজন রমণী, মুখখানি কুয়াশার মতো অস্পষ্ট, কিন্তু চোখ দুটো বেশ বড় স্পষ্ট। সেই চোখের পানে তাকিয়ে কেমন যেন মনে হলো আমার। জিজ্ঞাসা করলাম, তুমি কে? আমি গো, আমি। স্পষ্ট কণ্ঠে রমণী উত্তর দিল, আমায় চিনতে পারছো না? আমি যে তোমার স্ত্রী। আমার স্ত্রী? আমি কবে বিয়ে করলাম? আমার বয়স মাত্র 22 বছর। সে কথার কোনো জবাব না দিয়ে রমণী বলল, এসো, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য তুমি অপেক্ষা করছো? হ্যাঁ গো, হ্যাঁ, এসো। রমণী ধীরে ধীরে আমার সামনেই এগিয়ে এলো। সাদা কাপড় পরা অস্পষ্ট জ্যোৎস্নার মাঝে স্পষ্ট শুধু দুটি চোখের স্থির দৃষ্টি। সে দুটি আমার মুখের ওপর। সে দৃষ্টির সামনে এবার আমার সত্যি ভয় হলো। মনে হলো এক দৌড়ে সেখান থেকেই আমি পালিয়ে যাই, কিন্তু পালাতে আমি পারলাম না। সারা দেহ অনড়, সব শক্তি যেন উবে গেল। ধর্মর করে উঠে বসলাম বটে, কিন্তু রমণী তখন একেবারে আমার সামনে এসে দাঁড়িয়েছে। বলল, এসো, আমার সঙ্গে চলো। তা তোমার সঙ্গে কোথায় যাব? তোমাকে তো আমি ঠিক চিনিও না। চলো না, খানি ঘুরে আসি। অনেক দিন পর তোমাকে পেলাম। কতদিন যে তোমার জন্য আমি অপেক্ষা করেছি তা তুমি বুঝবে না। আমি জানি তুমি আসবে। এসো। বলে রমণী আমার একখানি হার ধরল।
আশ্চর্য রকমের ঠান্ডা হাত, মাথা থেকে পা পর্যন্ত আমার একটা শীতল ঠান্ডা প্রবাহ বয়ে গেল। ঝটকা মেরে হাতছানি ছাড়িয়ে নিতে গেলাম, কিন্তু পারলাম না। রমণী হেসে বলল, ভয় করছে তাই না? অমন তীক্ষ্ণ হাসি আমি কখনো শুনিনি। তার মুখের পানেই আমি তাকালাম। সাদা দাঁতে স্পষ্ট আওয়াজ দেখা যাচ্ছে ঠোঁটের ফাঁকে। সে হাসির রেশটুকু কান থেকে না মেলাতেই আমার হাত ধরিয়ে সে টানল, বলল, এসো। সেই আকর্ষণে আমি এবার এগিয়ে গেলাম। স্বচ্ছন্দে আমাকে নামিয়ে আনলো রোয়াক থেকে। অতি সহজে সে আমাকে টেনে আনলো চাতালের বাইরে। চোখের নিমেষে সে উঁচু হয়ে উঠল। তার মাথা চাতালের ছাদ ছাপিয়ে উঠে গেল। এবার সে খিলখিল করে হেসে উঠল, বলল, কি বড্ড ভয় করছে না? বুঝলাম আমাকে পেতনি ধরেছে। ভয় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বোধহয় কাঁপছিলাম। সহসা সে আমার দুহাত ধরে আমাকে শূন্যে তুলে ফেলল, ঝুপ করে বসিয়ে দিল একটা গাছের মাথায়। বলল, এখানেই বসো। একটা ডাল ধরে কোনো রকমে তো বসলাম। কি করে বসলাম তা আমি জানি না, তবে বসলাম সেখানে এইটুকুই জানি। অনেক চেষ্টা করে এবার কথা বললাম, এ কি, এখানে আমি বসেই বা কী করবো? আমি এখানে থাকি, তুমিও আমার সঙ্গে থাকবে। মানুষ কখনো গাছে থাকে নাকি? তুমি আমাকে নিচে নামিয়ে দাও। তুমি আমার স্বামী, আমি তোমাকে ছাড়বো না। আমি যেখানে থাকি তুমিও সেখানে থাকবে। আরে আমি তো বিয়েই করিনি, আমি তোমার স্বামী বা হলাম কি করে? বুঝেছি, আমাকে স্ত্রী বলে মানতে এখন তোমার বড্ড ভয় হচ্ছে। আমি কিন্তু তোমাকে ঠিকই চিনেছি, তোমায় কখনো ভুলতে পারি? তুমি কীরকম লোক। বাবা পণের পুরো টাকা দিতে পারেনি, সেজন্য তুমি আমাকে কত মেরেছ। শেষে আমাকে পুকুরের জলে ঠেলে ফেলে দিলে। আমি কি তোমাকে সহজে ভুলতে পারি? আমি তোমাকে জলে ডুবিয়ে মেরেছি? হ্যাঁ গো হ্যাঁ। এখন সব ভুলে গেলে চলবেই বা কেন? আরে আমি থাকি কলকাতায়, সেখানে পুকুর কোথায়? আমাকে কথা দিয়ে ভোলাতে পারবে না, আমি তোমাকে ঠিকই চিনেছি। বাতাসের ঝাপটায় গাছটা দুলে ওঠে। মনে হয় এখনই বুঝি পড়ে যাব। প্রাণপণে কয়েকটি ডাল দুহাত দিয়ে চেপে ধরে থাকি। কোথায় যেন একটা পেঁচা হুটহুট করে ডেকে ওঠে। কি বলবো, কি করব, কিছুই আমি ভেবে পাই না। সামনের পানে তাকিয়ে দেখি সেই দুটি চোখ। আজ রাতে পেতনির হাতেই বোধহয় আমাকে অপঘাতে মরতে হবে। কতক্ষণ এভাবে গাছের মাথায় বসেছিলাম আমি ঠিক জানি না। কোনো এক সময় সে বলে উঠল, কি খুব ভয় করছে তাই না? আহ, গাছের ওপর বসে থাকলে ভয় করবে না তো কি? এসো তোমাকে নামিয়ে দিই। নিমেষে আমার হাত ধরে সে নিচে নামিয়ে দিল। নিঃশ্বাস ফেলে বাঁচলাম, কিছুটা সাহসও পেলাম। বললাম, আমাকে নিয়ে অমনি বা করছো কেন? কি চাও বলো তো? সত্যি বলছি, আমি তোমার স্বামী নই। তোমার সব মিছে কথা, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি আমাকে সহজে ভোলাতে পারবে না। বলো, আমি ঠাকুর দেবতার নামে দিব্যি করছি? ঠাকুর ঠাকুর করো না, এসো। সে ধমক দিয়ে উঠল, ঠাকুর দেবতার নাম করব না? না, এসো। আমার হাত ধরে সাঁ করে সে একপাশে ঘুরে গেল। মনে হলো আমার চারপাশ দিয়ে যেন একটা ঝড় বয়ে গেল। পরক্ষণেই দেখি আমি একেবারে নদীর ঘাটে জলের কিনারায় এসে দাঁড়িয়েছি। সামনেই একটা চিতা জ্বলছে। দমকা বাতাসে কাঠগুলো দগদগ করে জ্বলে উঠছে। আমাকে দেখে চিতার পাশে দুটি শ্যাল খ্যাঁক খ্যাঁক করে ডেকে উঠল। বললাম, এ তো শ্মশান। হ্যাঁ, তা আমাকে এখানে আনলে কেন? তোমাকে দেখাতে। কি? ওই যে আমি পড়ছি, সর্বাঙ্গ আমার জ্বলে গেল, সারা দেহ আমার জ্বলছে। তোমার জন্য আমি জ্বলে মরলুম। উফ, কি যন্ত্রণা। তাকালাম তার পানে। সেই দীর্ঘ পেতনি আবার ছোট্ট মানুষ হয়ে গেছে। আমার সামনে সে দাঁড়িয়ে আছে।
চাঁদের আলোয় অস্পষ্ট আবছা সাদা কাপড়, তার দুটি চোখ জল করছে আমার মুখের ওপর। সে চোখের পানে তাকিয়ে আমার সারা দেহ যেন কেঁপে উঠল। তবু কোনো রকমে বললাম, তুমি কোথায় জ্বলছো? ওই তো তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। না, আমি জ্বলছি, তুমি দেখতে পাচ্ছ না? ওই তো, ওই দেখো আমি জ্বলছি, তোমাকেও আমি অমন জ্বালাবো। ফটকায় সে আমাকে টেনে নিয়ে ফেললো একেবারে চিতার ওপর। একটা প্রচণ্ড আগ্রহ দেখা দিল আমার মনে। চিতার আগুনটা ধুয়ে ধুয়ে জ্বলছিল বলে রক্ষা, না হলে তখনই আমি দগ্ধ হয়ে যেতাম। তখন তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে সরে এলাম। খিলখিল করে পেতনি হেসে উঠল। আরও অনেকগুলো ছায়া খিলখিল করে উঠল আমার চারপাশে। সহসা কি যেন একটা মনে হলো আমার। চিতা থেকে একটা জ্বলন্ত কাঠ টেনে নিলাম, চিৎকার করে উঠলাম, তবে রে! পেতনি শর্ট করে আমার সামনে থেকে সরে গেল। আমার সামনের পথ পরিষ্কার হয়ে গেল। জ্বলন্ত কাঠখানা হাতে নিয়ে আমি ছুটলাম। শুনতে পেলাম পিছনে সে ডাকছে, যেও না, যেও না গো, শোনো, আমাকে একা ফেলে যেও না। কোনো দিকে না তাকিয়ে আমি দৌড় দিলাম। কোন দিকে কত দূর গিয়েছিলাম তা আমি ঠিক জানি না। দেখি একখানি দোকান ঘরের সামনে জন চারেক লোক বসে গাঁজা খাচ্ছে। কলকের আগুনটা দগদগ করে জ্বলে উঠছে। তাদের মাঝে গিয়ে ঝুপ করে আমি বসে পড়লাম। তারা চমকে উঠল, বলল, কে গা, কি হলো? বললাম, পেতনি তাড়া করেছে। গাঁজা খাওয়া থেমে গেল। সবাই আমার মুখের পানে তাকালো। আমার অবস্থা দেখে একজন বলল, ও জল খাবে? হাতের কাছেই ঘটিটি ছিল, এগিয়ে দিল আমার দিকে। বেশ খানিকটা জল খেয়ে তবে একটু সুস্থ বোধ করলাম। এবার তারা জিজ্ঞাসা করলো, কি হয়েছিল কি? এই রাত দুপুরে শ্মশানে বা গিয়েছিলে কেন? আরে আমি কি আর এমনি গেছি, আমাকে নিয়ে গেছিল। কি হয়েছিল? কি? সবাই তাকালো আমার মুখের পানে। চারপাশে একবার তাকিয়ে নিলাম। পেতনিকে আর আমি দেখতে পেলাম না, সাহস পেলাম। ধীরে ধীরে বললাম সব ঘটনা। শুনে তারা বলল, এ তো হতেই পারে, ওটা একটা শ্মশানের ঘাট, শ্মশানে ভূত পেত থাকবে, এ আর আশ্চর্য কি? কত রকমের কত মরা আসছে, ওখানে তো এত রাতে কেউ থাকে না। তার উপর তুমি আবার একা ছিলে, তোমার সাহস বলেই হারিয়ে যায়। যাক, নারায়ণ তোমাকেই রক্ষা করেছে, তোমার বাপ মায়ের আশীর্বাদ। না হলে এই তো বছরখানেক আগে শ্মশানের পাশ দিয়ে আসার সময় আমাদের হারাধন ডাক্তারের ঘাড় মোটকে মেরে ফেললো। কি ভালো ডাক্তার উনি ছিলেন, এক ফোঁটা ওষুধে কত রোগ সারিয়েছে। ও শ্মশানটা মোটেও ভালো নয়। তুমি খুব বুদ্ধি খরচ করে চিতা থেকে একখানা কাঠ তুলে নিয়েছিলে, তাই রক্ষী। যাক, রাতের বেলা ওসব কথা থাক। রাম 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 রাম। নিশ্চিন্ত মনে তারা আবার গাঁজা টানতে শুরু করলো। বাকি রাতটুকু আমি সেই গাঁজাখোরদের পাশে বসে কাটিয়ে দিলাম। এই ছিল আজকের দিনের একটা সত্য ঘটনা। ঘটনাটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। ঘটনাগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এইরকম নিত্য নতুন ঘটনা শুনতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বিটি রেডিও স্টেশন 0.0। আমরা আসি প্রতিদিন রাত ঠিক 9টার সময় তোমাদের জন্য, তোমাদের নিত্য নতুন সত্য ঘটনা গল্প শোনানোর জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল রাত ঠিক 9টার সময়। জয় হিন্দ।